অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে এনইআইআর ব্যবস্থা। হ্যান্ডসেট একবারই নিবন্ধন, বন্ধ হচ্ছে না অনুমোদনহীন কোনো ফোন। গ্রাহক ভোগান্তি কমার আশা। সময়সীমা শেষের আগেই ধান চাল সংগ্রহ বন্ধ গাইবান্ধায় বিপাকে কৃষক। সুবিধা লুটছে পাইকার ফরিয়া। ঊর্ধ্বতনের নির্দেশে সিদ্ধান্ত, দাবি খাদ্য বিভাগের। আমনাবাদে ব্যস্ত কুড়িগ্রামের চলাঞ্চল। বাড়তি ব্যয় সার সেচে তেলসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবি। পাট চাষ নিয়ে হতাশ রংপুরের কৃষক, মিলছে না কাঙ্ক্ষিত দাম। রেকর্ড দামে কাঁচা চা পাতা বিক্রি, কেজি প্রতি 48 থেকে 50 টাকা পাচ্ছেন চাষি। মান কমাতে অসাধু তৎপরতার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। এবং দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসা ফি বাড়িয়ে $1,00,000 করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চাপে ভারতীয়রা, বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো কর্মীরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনা তারা যশোয়া। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে এনইআইআর ব্যবস্থা, তবে সহজ করা হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। নতুন ব্যবস্থায় হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর সেটের হাত বদলে থাকছে না পুনঃনিবন্ধনের নিয়ম। বাদ যাচ্ছে গ্রাহকের এনআইডি, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিধান। বন্ধ হচ্ছে না নেটওয়ার্কে সচল কোনো আনঅফিসিয়াল ফোন। টেলিযোগাযোগ উপদেষ্টা বলছেন, নতুন নিয়মে গ্রাহক ভোগান্তি কমবে। হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি রাজস্ব পাবে সরকার। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ কিংবা ইন্টারনেটের দুনিয়ায় বিচরণে ফিচার ও স্মার্টফোন ব্যবহার করেন দেশে প্রায় 19 কোটি সিম সংযোগধারী। খাত সংশ্লিষ্টদের তথ্য, 20,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে বছরে চাহিদা প্রায় 3 কোটি পিস। এর মধ্যে প্রায় 40%ই শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোনের দখলে। এতে বছরে 2,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ঘটছে মোবাইল কেন্দ্রিক নানা অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি রোধে 2021 সালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR সিস্টেম চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। তবে জটিল শর্তের বেড়াজালে কয়েক দফায় চেষ্টার পরও পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি। এবার শর্ত সহজ করে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে বৈধ অবৈধ নিশ্চিতে হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর আর সেট বিক্রি বা হাত বদলে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকছে না। নেটওয়ার্কে সচল আনঅফিসিয়াল ফোনও বন্ধ হবে না। বিদেশ থেকে ফোন আনতে মানতে হবে NBR এর বিধান। আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NER ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধুবান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। বাদ যাচ্ছে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিদ্যমান বিধানও। নতুন নিয়মে শুধু সিম এবং IMEI নম্বর ডাটাবেজে যুক্ত হবে। আগের যে জটিল প্রক্রিয়া ছিল এনআইডির সাথে ট্যাগিং, সেটা এখন থাকছে না। 2-3 বছরের মধ্যে মোটামুটি আমরা একটা ক্লিন IMEI বেস পাবো। চুরি করা বন্ধ হবে আশা করছি। বর্তমানে হ্যান্ডসেট আমদানিতে 58% শুল্কের বিপরীতে সংযোজন পর্যায়ে দিতে হয় প্রায় 16 থেকে 18% শুল্ক। এই হার কমানোর আহ্বান হ্যান্ডসেট উৎপাদকদের। 15-16% আমাদের এখন আছে। তো সেই ক্ষেত্রে যারা আমদানি করবে তাদের 35 to 40 মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয়, বৈধভাবে যারা আমদানি করছে তারাও বিজনেসে আসুক। NEIR ব্যবস্থা পূর্ণাঙ্গ কার্যকরের আগে আগামী মাস থেকে পাইকারি ও খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। জনাব টিপু, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলাম NEIR নিয়ে অতীতের কথা যদি বলি, বেশ কয়েকবার কিন্তু জটিল শর্ত দিয়ে সেসব জটিল শর্তের বেড়াজালে আটকা পড়ে কিন্তু কার্যকর করা এই বিষয়টি সম্ভব হয়নি। এবার যেসব পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, সেটা কতটা পাইকারি, খুচরা বা অংশীজন যারা আছেন তাদের এবং গ্রাহক বান্ধব হতে যাচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। গতবার আসলে আমরা যেটা দেখেছিলাম, যখন গত বছর ডিসেম্বরের দিকে যখন NEIR প্রজেক্ট রিফর্ম করে আবার, তখন একটা শর্ত যেটা ছিল, যেটাকে আপনি জটিল শর্ত বলছেন, যে NID, NEIR
এবং দিয়ে হচ্ছে ইন্টিগ্রেট করে যেই এনএআর সিস্টেমটা চালু করা, এটা যখন বিটিআরসি থেকে ডিক্লেয়ার করা হয় তখন আমরা খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা এবং সমগ্র বাংলাদেশে যারা পরিবেশক আছে সবার সাথে কথা বলেছিলাম যে এই প্রক্রিয়ার আসলে অসুবিধা বা সুবিধাটা কোথায়। সবার ক্ষেত্রে একটা কমন যেটা প্রবলেম ছিল যে স্বাভাবিক যেটাকে আমরা বলি আসলে রেজিস্ট্রেশন বা ডিরেজিস্ট্রেশন প্রসেস। একবার একটা হ্যান্ডসেট যখন সিস্টেমের মধ্যে হোয়াইট লিস্টিং এর মধ্যে আসে, তখন আবার যখন এটা পুনরায় কেউ বিক্রি করতে চায় বা কিনতে চায়, তখন আবার তাকে রেজিস্ট্রেশন বা ডিরেজিস্ট্রেশন করা, এটা কনজিউমারদের পার্সপেক্টিভ থেকে এবং রিটেলার বা খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল। সো এবার যখন মাননীয় উপদেষ্টা মহোদয় যখন আমাদের সাথেও কথা বলেছেন যে না, এবার আমরা এই প্রক্রিয়াটাকে একটু সহজ করতে চাই, যে রেজিস্ট্রেশন এবং ডিরেজিস্ট্রেশন নিয়ে যেটা সবার একটা অভিযোগ আছে, এটাকে আমরা রাখতে চাচ্ছি না। শুধুমাত্র আমরা প্রপার ভ্যাট ট্যাক্স দিয়ে যে সিস্টেমটা আসবে, যে আইএমইটা আসবে, সেটাকেই করতে চাই, ইন্টিগ্রেট করতে চাই সিস্টেমের সাথে। দ্যাট মিনস যেটাকে আমরা বলি হোয়াইট লিস্টিং। আই থিঙ্ক এটা সাধারণ খুচরা বিক্রেতা এবং গ্রাহকদের জন্য বেটার হবে কম্পারেটিভলি এই নতুন সিস্টেমে যেটা সরকার করতে চাচ্ছে। জি, আপনি ডিরেজিস্ট্রেশনের কথা বললেন, তো এবার আরেকটি নিয়মের কথা যদি বলি, নতুন নিয়মে হ্যান্ডসেট কেবল একবারই যেমনটি বললেন নিবন্ধন করতে হবে। এতে কি আপনার কি মনে হয় যে বাজারে অবৈধ বা ক্লোন যেই ফোন ছিল সেটার প্রবেশ ঠেকাতে কিংবা যে পরিমাণে রাজস্ব ফাঁকি দিত সেটা পুরোপুরি বন্ধ করতে সাহায্য করবে, নাকি নতুন নিয়ম অনুযায়ী চোরাকারবারিদের জন্য নতুন কোনো ফাঁকফোকর তৈরি করতে পারে? এখানে আসলে তিনটা প্রসেস যদি আমরা বলি, একটা হচ্ছে যে নতুন যে হ্যান্ডসেট গুলো বাজারে আসবে সেগুলো আপনি যথাযথ আইনে সাবমিট করে সেই আইনের এগেনস্টে আপনি বিটিআরসি থেকে অনুমতি নিয়েছেন কিনা এবং প্রপার ভ্যাট ট্যাক্স সরকারকে পরিশোধন করে যখন আপনি আসবেন, তখন এটাকে আমরা বলতেছি হোয়াইট লিস্ট। সেটা গতবারও ছিল, এটা এবারও আছে, এটা নিয়ে কোনো চেঞ্জ নেই। দেন আরেকটা বড় একটা সেগমেন্ট, যে গত বছরও যখন এটা সিস্টেমটা যখন চালু হয়েছিল তখন বলা হয়েছিল বাজারে যতগুলো অবৈধ হ্যান্ডসেট আছে সেটা কোনো কিছুই বন্ধ হবে না। এবারও এটা বন্ধ হবে না, তো এটা নিয়েও কোনো আর মানে চ্যালেঞ্জ নেই। দেন আরেকটা যেটা রয়ে গেল ক্লোন হ্যান্ডসেট। ক্লোন হ্যান্ডসেট আসলে এটা আমরাও বিটিআরসির সাথে কথা বলেছিলাম যে নতুন যে নিয়ম যেটা হোয়াইট লিস্টিং আমরা বলতেছি, এবার এটার মধ্যে ক্লোন আপাতত থেকে যাবে, বাট এটাও বিটিআরসি যেটা বলেছিল যে পর্যায়ক্রমে এটা ধারাবাহিকভাবে এটা আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব। কারণ ক্লোন হ্যান্ডসেট যেগুলো আছে এগুলো আসলে একটা সার্টেন পিরিয়ড পরে আর বাজারে অ্যাক্টিভ থাকবে না। সো এখন কিছুটা আমরা একটা সিস্টেমকে যখন রান করতে চাই, তখন তো কিছু কিছু জিনিস যে 100% এরর করে যদি যেতে যাই, কিছুটা গ্রাহক ভোগান্তি হবে, কিছুটা ব্যবসায়িক ভোগান্তি হতে পারতো, যেটা গতবারের নিয়মে। বাট এবারের নিয়মে আমার মনে হয় এটা সম্ভাবনাটা কম, কিছুটা স্বীকার করে নিয়ে আগানো। আর ভবিষ্যতে আসলে মানে যারা চোরা কারবারি আমরা যেটা বলি বা অবৈধ বা হ্যান্ডসেট, এটার আসলে সুযোগ নেই, যেহেতু আপনি হোয়াইট লিস্টিং করছেন। দ্যাট মিনস আপনি প্রপার যথাযথ অনুমতি এবং ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি করছেন। সো এটাকে আর পরবর্তীতে বাড়ার কোনো সুযোগ আমরা দেখছি না। সো আই হোপ সো ক্লোনে কিছুটা অসুবিধা হবে, বাট এটা পর্যায়ক্রমে ক্লোনের যে সংখ্যাটা যে পরিমাণ আছে এটাকে নামিয়ে আনা সম্ভব হবে। জি, ডিরেজিস্ট্রেশনের কথা বলছিলেন যে এতে গ্রাহকদের ভোগান্তি অনেকটা কমবে। শুধু ইতিবাচক বিষয়টা আপনি যেমনটা বলছেন, এর কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে মোবাইলের বাজারে? না, দেখেন নেতিবাচক প্রভাব আমরা অতটা মনে করছি না, কারণ আমরা সেকেন্ড হ্যান্ড দেখেন বৈশ্বিক বাজারে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। সো এইটার কারণে আমাদের লোকাল বাজার মার্কেটে কিন্তু অলরেডি সেকেন্ড হ্যান্ড ফোনের একটা মার্কেট যথেষ্ট গ্রো করেছে। সো আমরা যদি রেজিস্ট্রেশন এবং ডিরেজিস্ট্রেশন প্রসেসটাকে একটু জটিল করতাম, তাহলে কিন্তু এই যে বিনিময় কেউ বিক্রি করবে কেউ ক্রয় করবে, এটা কিছুটা জটিল হতো, কারণ তাকে আবার এনআইডি রেজিস্ট্রেশন করে তারপরে নতুন করে রেজিস্ট্রেশন করা, এটা কনজিউমারদের জন্য কিছুটা ভোগান্তি। সো এই ভোগান্তিটা যদি না থাকে, আমার মনে হয় লোকাল মার্কেটে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটের যে একটা বড় মার্কেট অলরেডি বাংলাদেশে গ্রো করেছে, এটা আরো স্মুথলি মেনটেন করা সম্ভব হবে। জি, আমি একটু বৈধভাবে মোবাইল হ্যান্ডসেট আমদানির বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে বর্তমানে 58% পর্যন্ত যে উচ্চ কর বা শুল্ক ব্যবস্থা আছে এটি বহাল রেখে নতুন যে এনইআইআর সিস্টেম চালু করা, এটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন? দেখেন, গত বছর যখন আমরা এনইআর সিস্টেমটা চালু হয় তখন আমাদের মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বলেছিলাম, এবং সরকার উচ্চ পর্যায় থেকে শুরু করে এনবিআর কর্মকর্তাদের সাথে আমরা দফায় দফায় এটা নিয়ে বসেছিলাম যে কিভাবে এটাকে আরো কর কমানো যায়। তো আমার মনে হয় যদি আমরা
মানে বৈধ সিস্টেমটাকে চালু করি, এনএর সিস্টেমকে চালু করি, এই যে এখন যে উচ্চ কর আছে এটাকে আরো আসলে মানে আরো অনেক পর্যায়ে কমিয়ে আনা সরকারের পক্ষে সম্ভব। কারণ এখন যে সরকার 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা আমরা যেটা বলি রাজস্ব হারাচ্ছে অবৈধ ফোনের কারণে, তখন একদিক থেকে যেমন বৈধ মার্কেটে বৈধভাবে হ্যান্ডসেট আসবে, তখন সরকারের কিন্তু আলটিমেটলি ক্রয় ভ্যাট বা ট্যাক্স আমরা যেটা বলি কর, এটাও কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে বড় সংখ্যক, অর্থাৎ এখন মার্কেটের 40%, আমরা যদি ভ্যালুতে বলি অলমোস্ট 40% মার্কেট কিন্তু অবৈধ ফোনের দখলে। এই অবৈধ ফোনটা যদি কমে যায় সরকার কিন্তু রাজস্ব হারাবে না, বরঞ্চ রাজস্ব পরিমাণ বৃদ্ধি পাবে। এবং তবে এটার একটা শর্ত যেটা আমাদেরকে এনবিআর কর্মকর্তাদের ভাবা উচিত, যে উচ্চ পর্যায়ের যে কর এটাকে আরো স্বস্তিদায়ক পর্যায়ে নামিয়ে আনা অবশ্যই দরকার আমরা মনে করি। জি, সেক্ষেত্রে উচ্চ শুল্কই কি আসলে আপনার মনে করেন কিনা যে অবৈধ বা গ্রে মার্কেট থেকে ক্রেতাদেরকে হ্যান্ডসেট কিনতে উৎসাহিত করে? এটা আসলে দেখেন, এখন আমরা অবৈধ মার্কেটে আমরা যেটা বলি যে 40% টোটাল ভ্যালু বা ভ্যালুর কন্ট্রিবিউশন কিন্তু অবৈধ মার্কেট। এর মধ্যে মানে কনজিউমারের কিন্তু একটা বড় অংশ প্রতারিত হয়, সেটা হচ্ছে রিপাবলিশড ফোন। অর্থাৎ দেশের বাজারে যেটা অবৈধ ফোন আছে তার মধ্যে আবার 70% কিন্তু রিপাবলিশড ফোন। অর্থাৎ একটা গ্রাহক সে ধরনের একটা জেনুইন প্রোডাক্ট যদি হয় 1,00,000 টাকা, সে হয়তো 70,000 টাকায় এই প্রোডাক্টটা কিনছে, সে মনে হচ্ছে আমি 30,000 টাকা কম পাচ্ছি। কিন্তু এটার যদি আমরা দেখি যে এটার কোয়ালিটি কিন্তু সেই লেভেলের না, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম রিপাবলিশড ফোনে গ্রাহকরা পারচেস করছে এবং প্রতারিত হচ্ছে। সো গুণগত মানের দিক থেকে বিচার করে হ্যাঁ কিছুটা দাম হয়তো বাড়বে, বাট আমরা দেখেন এখন কিন্তু আমাদের প্রোডাকশন অলমোস্ট 17টা কোম্পানি দেশে আছে, ফ্যাক্টরি আছে, এর মধ্যে সবার প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু 40% লস যাচ্ছে, অর্থাৎ 60% ক্যাপাসিটিতে মাত্র রান করছি আমরা। সো এইটা যদি আমরা 100% ক্যাপাসিটিতে রান করতে পারি, অর্থাৎ এই যে প্রাইজের যে গ্যাপটা এটাও আমাদের পক্ষে কমিয়ে আনা সম্ভব হবে, সরকারের ক্ষেত্রেও রাজস্ব বৃদ্ধি পাবে এবং কনজিউমারও একটা কম দামে, কম্পারেটিভলি কম দামে একটা ভালো কোয়ালিটির হ্যান্ডসেট পাওয়ার নিশ্চয়তা রাখে। জি, আগে যে নিয়মটা ছিল এনআইডি সিম আর আইএমইআই, এই যে ত্রিপক্ষীয় মডেল, এটা থেকে সরে এসে শুধু সিম আর আইএমইআই থেকে ডেটাবেস লিঙ্কিং এর দিকে যে যাওয়ার যে প্রযুক্তিগত বিষয়টা, এটার কি মনে হয় আপনার চ্যালেঞ্জ কি আছে, ইতিবাচক দিক কি আছে? দেখেন, আমি এটার ইতিবাচক দিকই দেখি, কারণ এনআইডি দিয়ে যদি আমরা দেখি অনেক আমাদের কিন্তু এনআইডি প্লাস সিম প্লাস আইএমইআই, দেখেন তিনোটাই কিন্তু ইউনিক নাম্বার। এনআইডিও ইউনিক নাম্বার, সিমও ইউনিক নাম্বার এবং হ্যান্ডসেটের আইএমইও নাম্বারও ইউনিক নাম্বার। সো তিনটা ইউনিক নাম্বারকে ইন্টিগ্রেশন করতে গেলে ওই যেটা বললাম, দেখেন এটা যখন আপনি আবার কেউ যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেটা বিক্রি করতে যাবে তখন কিন্তু তাকে আবার এনআইডি, তার যে এনআইডি ছিল, আমি যখন আমার এই এখন ব্যবহৃত হ্যান্ডসেটটা যখন আবার বিক্রি করব তখন আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আবার নতুন যে কনজিউমার কিনবে তাকে আবার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সো এটা কম্পারেটিভলি কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল। সো এই ক্ষেত্রে যেহেতু আইএমইআই আমাদের ইউনিক নাম্বার এবং সিমও ইউনিক নাম্বার, আই গেস এই দুটা দিয়ে ইন্টিগ্রেশন করতে পারলে এটার কোনো অসুবিধা আমি দেখি না। আর চ্যালেঞ্জে যেটা থাকে কিছুটা ক্লোন হ্যান্ডসেট, যেটা আমি আগেও বলেছি, ক্লোন হ্যান্ডসেটের সরকারের পক্ষ থেকেও একটা ইচ্ছা, অথেন্টিক ইচ্ছা যে না আমাদের ক্লোনটাকেও আমরা আস্তে 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 এটাকে মিনিমাইজ করে নিয়ে আসবো। সো আমি এটাতে আসলে চ্যালেঞ্জ কম দেখি, রেদার দেন কনজিউমার পার্সপেক্টিভ এবং রিটেলের পার্সপেক্টিভে আমি এটার সুবিধাটাই বেশি দেখছি। জি, সাধারণ যারা দর্শক আছেন তারা বড় বড় শব্দ যেগুলো সেগুলো বোঝেন না, তারা বোঝেন যে যেই নতুন নিয়মই আসুক সেটার মাধ্যমে তার সাধ্যের নাগালে স্মার্টফোনের দাম থাকবে কিনা, কিংবা ইতিমধ্যে যেটা সাধ্যের নাগালে আছে সেটার দাম আবার কোনোভাবে বেড়ে যাবে কিনা, এই বিষয়ে কোনো আশঙ্কা তৈরি হওয়ার জায়গা আছে কিনা দর্শকদের? দেখেন, বৈশ্বিক বাজারে র্যাম এবং রমের কারণে দাম বাড়ছে, এটা মানে গ্লোবালি সব জায়গায় বাড়ছে, নট অনলি শুধু মোবাইল না, আমরা যদি দেখি ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস, তারপরে ইভি ভেহিকেল, সবকিছুরই দাম বাড়ছে। সো এটা চ্যালেঞ্জ আমাদেরকে সবাইকে আমরা মোকাবেলা করছি, কিন্তু আমরা আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটা জিনিস নিশ্চয়তা দিতে চাই যে এনইআর সিস্টেম চালু হলেই যে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে এটা যেমন সত্য, এবং অনেকেই ধারণা করে যে এখানে এখন যে মোবাইলের দাম আছে এটা আসলে আমরা বৃদ্ধি করব বা আমরা একটা সিন্ডিকেট করব, এটা আসলে কোনো সুযোগই নাই। কারণ এখানে গ্লোবাল যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডে কিন্তু বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি আছে এবং ম্যানুফ্যাকচারিং করছে। সো এইটা একটা বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে আসলে আমি যদি আমার দাম বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু আমি আমার মার্কেট শেয়ার লস করব, দ্যাট মিনস আমি আমার আলটিমেট বিজনেস লস করব। সো এটা কোনো সম্ভাবনাই নাই, বরঞ্চ আমরা আমাদের তরফ মানে এমআইবির পক্ষ থেকে এই নিশ্চয়তা দিচ্ছি যে এটার কারণে, অর্থাৎ এনইআর সিস্টেম রান করার কারণে কোনো কারণেই আমরা দাম বৃদ্ধি করবো না, রাদার দেন সরকার উচ্চ পর্যায়ে এবং
আইসিটি অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, দামকে আমরা বরঞ্চ যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করব জি। এবং একটা দুটো মডেলকে আমরা চেষ্টা করব যাতে আরো দাম কমিয়ে কিভাবে গ্রাহক পর্যায়ে স্বস্তি আনা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আলোচনা করছিলাম এনইআইআর সিস্টেম নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু। স্থবিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি বাণিজ্য। কাজে গতি ফেরায় স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক ব্যবসায়ীদের মাঝে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, যাচ্ছি তার কাছে। হ্যাঁ জি, দীর্ঘদিনের যে অস্থিরতা বা স্থবিরতা, যে স্থল বন্দরটা আবারও তার প্রাণ চাঞ্চল্যতা কিন্তু ফিরতে শুরু করেছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে সম্পূর্ণটাই ভোগ্য পণ্যের আমদানি নামে পরিচিত হিলি স্থল বন্দর। হিলি স্থল বন্দর দিয়ে যেসব ট্রাকগুলো আপনাকে একটু আমি দেখাই, সেই ট্রাকগুলো এখানে ভুট্টা, গমের ভুসি, মুগ ডাল, মসুর ডাল, মাসকালাই সহকারে নিত্য পণ্য যে পণ্যগুলো আমদানি করে থাকে, আমদানিকারকরা এইসব পণ্যগুলো স্থল বন্দর থেকে বিক্রি করে থাকেন। তো আপনি দেখছেন যে সারিবদ্ধভাবে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, কোথাও ভুট্টা, ভুসি এবং মসুর ডাল, এই পণ্যগুলোই কিন্তু এখানে দাঁড় করানো আছে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন, এই পণ্যগুলো কিন্তু এখান থেকে তারা দেখে দরদাম করে কিন্তু নিয়ে যায়, যে কারণে কিন্তু ব্যাপক একটা বন্দরের সুনাম রয়েছে। তো মাঝে ভারতের যে নির্বাচন পরবর্তী সময়ে পণ্যের দামের যে সামঞ্জস্য না থাকার কারণেই ব্যবসায়ীরা কিন্তু পণ্যের আমদানি অনেকটা কমে দিয়েছিল। তো তারপরেও কিন্তু বর্তমানে পণ্যের চাহিদা রয়েছে, দেশের বাজারে পণ্যের চাহিদা থাকায় ব্যবসায়ীরা কিন্তু বিশেষ করে ভুসি, গম, ডাল এইসব পণ্যগুলো কিন্তু আমদানি করছে। তো আমরা দেখেছি, গত তথ্য যদি বলি, চলতি সপ্তাহের গত 3 দিনে বন্দর দিয়ে 205টি ট্রাক পণ্য আমদানি হয়েছে। তো এখানে স্থল বন্দর সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, আমদানিকারকরাও জানিয়েছেন যে পণ্যের চাহিদা রয়েছে, এভাবে যদি চাহিদা থাকে পণ্যের আমদানি আগে প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। তাছাড়া এখানে যারা শ্রমিক কর্মসংস্থান যারা আছে, শ্রমিক বন্দর সংশ্লিষ্ট, তারাও বেশ একটা স্বস্তিবোধ তারা লক্ষ্য করি। তারাও বলছে যে ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো হয়, তাদেরও কিন্তু বেশ তারা খুশি। তাছাড়া কাঁচামরিচ, মাঝে কাঁচামরিচের কিন্তু আমদানি, সেটা কিন্তু কাঁচামরিচের দামটা বাজারে কম থাকার কারণে কিন্তু কাঁচামরিচ তারা আমদানি করছেন না। সব মিলে আপনাকে বলা যেতে পারে হিলি স্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে, এই ভোগ্য পণ্য আমদানি হয়ে থাকে। তো হিলি স্থল বন্দর থেকে পণ্যের আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। দেশের খোলা বাজারে ডলারের দাম 126 টাকা 50 পয়সা ঘোষণা করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MCAB। নতুন দর অনুযায়ী এখন থেকে মানি এক্সচেঞ্জগুলো প্রতি ডলার 125 টাকা 50 পয়সায় কিনবে, বিক্রি করবে তার চেয়ে 1 টাকা বেশি দামে, প্রতি ডলার 126 টাকা 50 পয়সা। সম্প্রতি খোলা বাজারে ডলারের দাম বেড়ে 128 টাকায় উঠে যায়। এমন পরিস্থিতিতে মানি চেঞ্জারদের ওপর তদারকি জোরদার করে বাংলাদেশ ব্যাংক। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেনের খবর। গেল কয়েকদিনের দরপতনের ধারাবাহিকতায় সোমবার পুঁজিবাজারের প্রধান সূচক প্রায় 1.5% পড়ে যায়। এতে শেয়ার বাজারের সূচক 2 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আজকে সকালে লেনদেনের বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। গত কার্যদিবসেও যেমনটা বলছিলাম যে 3 সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে এবং গেল কয়েকদিন ধরেই টানা দরপতন হচ্ছে এবং এই মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা লেনদেনে আমরা কিছুটা ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি, কারণ প্রধান সূচক সেখানে 23.09 পয়েন্ট বেড়েছে, পয়েন্ট বেড়ে রয়েছে 5666.66 পয়েন্টে এবং সরিয়া সূচকেও প্রায় 6 পয়েন্টের মতো বেড়ে রয়েছে 1129.95 পয়েন্ট এবং বাছাইকৃত সূচকেও খুব বেশি না হলেও পয়েন্ট বেড়েছে 4.3 পয়েন্ট বেড়ে 2135.14 পয়েন্টে রয়েছে। অর্থাৎ গেল কয়েকদিনের টানা দরপতনের ধারাবাহিকতা থেকে আজকে সকালটা কিছুটা ইতিবাচক ধারায় উঠছে এমনটা মনে হচ্ছে
হচ্ছে এই 1.5 ঘন্টার লেনদেনে, এবং যতগুলো কোম্পানি আজকে এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে 285টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু বেড়েছে, 50টি কেবল কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 51টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এবং চিত্রটা যদি একটু দেখাই, প্রধান সূচকের সকাল 10টা থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং আধা ঘন্টা লেনদেনের পর 10:30টার দিকেই কিন্তু হঠাৎ করেই অনেকটাই দরপতন হতে দেখা যায় প্রধান সূচকের। এরপর 10:30টার পর থেকে আবারও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এই সূচকটি এবং 3 সূচকের চিত্রই কিন্তু প্রায় অনেকটা একই রকম বলা যায়। এবং এখন পর্যন্ত টাকার অঙ্কে যদি বলি, ঢাকার পুঁজিবাজারে 192,92,00,000 টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে, কারা আছে লেনদেনের দৌড়ে এগিয়ে, সেই চিত্রটি যদি দেখায়, 1 নম্বরে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 24 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এই কোম্পানিটির একটি শেয়ারের মূল্য এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে রয়েছে 29 টাকা 70 পয়সা এবং গতকালকের এই কোম্পানিটির ক্লোজিং প্রাইস একটি শেয়ারের ছিল 33 টাকা, অর্থাৎ আজকে কিন্তু এই কোম্পানিটির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে, তবুও এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এই কোম্পানিটি এগিয়ে আছে। 2 নম্বরে রয়েছে সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড। এই কোম্পানিটি লেনদেন করেছে 12 কোটি টাকার বেশি। 3 নম্বরে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এই কোম্পানিটি লেনদেন করেছে 9 কোটি 34 লাখ টাকা। এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 60 টাকা 60 পয়সায়। 4 নম্বরে রয়েছে এমএল ডাইং মিলস লিমিটেড। এই কোম্পানিটির এখন পর্যন্ত লেনদেন করেছে আমরা যদি দেখি 4 কোটি 80 লাখ টাকার মতো এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন রয়েছে 12 টাকা 70 পয়সা। এবং 5 নম্বরে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। এই কোম্পানিটিও লেনদেন করেছে 4 কোটি টাকার বেশি এবং এই কোম্পানিটির একটি শেয়ারের মূল্য এই মুহূর্তে ঢাকা পুঁজিবাজারে রয়েছে 25 টাকা 20 পয়সা। অর্থাৎ গেল কয়েকদিন ধরে যে টানা দরপতন ঢাকার শেয়ার বাজার হয়েছে, আজ সকালে এই 1.5 ঘন্টার লেনদেনে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শারফুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার। বৈঠকে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের অর্থ ফেরত এবং ব্যাংকটির কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না। গাইবান্ধায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ধান চাল সংগ্রহ বন্ধ করে দিয়েছে জেলা খাদ্য বিভাগ। এতে সরকারি গুদামে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকরা, যার ফায়দা লুটছে স্থানীয় বাজারে ফড়িয়া ও পাইকাররা। জেলা খাদ্য বিভাগ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। খাদ্য গুদামের সামনে মাথায় হাত দিয়ে বসে কৃষক, কষ্ট করে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারেননি তিনি। সরকারিভাবে 25 মে থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করার কথা গাইবান্ধা জেলার খাদ্য গুদামগুলোর, কিন্তু গুদামগুলোতে ধারণ ক্ষমতা ফাঁকা থাকা সত্ত্বেও 9 আগস্ট থেকে ধান কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। গোলায় উদ্বৃত্ত ধান থাকলেও সরকারি গুদামে তা বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে তাই ধর্ণা দিতে হচ্ছে স্থানীয় পাইকারদের কাছে। সরকারি সময় আছে কিন্তু ধান নিচ্ছে না তো। কৃষকেরা অনেক ধান মনে করে নিচ্ছিল, নিয়ে মনে করে ব্যাগ গেল। নেওয়া যাবে না, কেনাকাটা বন্ধ। সময় আছে কেন ভ্যান এলাক সাত করে আমি বাড়িতে নিয়ে যাতে ভাড়া দিয়ে দিছি। গোডাউনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে আসছিলাম এবং ধান নিয়ে এসেছিলাম আজকে, যে আমার 200 বস্তা ধান আছে স্যার, আমার 200 বস্তা ধান নেন, আমি বাইরে বিক্রি করতে পারতেছি না। বাজারে বিক্রি করতে যায় আমার ধানের দাম অনলি 900 টাকা মন। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ধান সংগ্রহ বন্ধ রাখা হয়েছে, দাবি জেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষের। হঠাৎ করে আমাদের একটা নির্দেশনা আসছে যে ধান কেনা বন্ধ থাকবে। আমার এখানে লক্ষ্যমাত্রা ছিল 962 মেট্রিক টন, তো আমি 962 মেট্রিক টন কেনার পরেও অতিরিক্ত কিছু কিনেছি। শুধু গাইবান্ধা খাদ্য বিভাগ ধান কেনা বন্ধ করছে, আসলে কিন্তু তা না। এটা সারা বাংলাদেশে এই মুহূর্তে ধান কেনা বন্ধ আছে। সরকার যদি এটা আবার চালু করে বা আমাদের নির্দেশনা দেয়, আমরা নির্দেশনা মোতাবেক আবার ধান কেনা শুরু করবো। এটা নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নাই। এখন পর্যন্ত খাদ্য গুদামগুলোতে সংগ্রহ করা হয়েছে 14,396 মেট্রিক টন ধান, আর কৃষকদের কাছে উদ্বৃত্ত রয়েছে 98,000 মেট্রিক টন ধান। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আমন আবাদের শেষ সময়ে চারার উপরে ব্যস্ত কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকরা। বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না মেলায় বাড়তি খরচে সেচ ও বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের।
তেলসহ কৃষি উপকরণের দাম কমানো ও ধানের দাম বৃদ্ধি করা না হলে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ভুগছেন তারা। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ডিজেল চালিত স্যালো মেশিনে সেচ হাল চাষের পর জমিতে আমন চারা লাগাতে ব্যস্ত কৃষক। তবে বৃষ্টির অভাব ও শেষ সময়ে বন্যার শঙ্কায় অনাবাদি পড়ে আছে শত শত হেক্টর জমি। আমন চারা লাগানোর উপযুক্ত সময় মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট পেরিয়ে গেলেও এখনও জমিতে চারা লাগাচ্ছেন কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ 16 নদ নদীর অববাহিকার কৃষকরা। আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্যার সম্ভাবনা থাকলেও জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে আমন আবাদ শুরু করছেন কৃষকরা। বন্যা হলে এই জমির মধ্যে কোনো কিছু হবে না। সারের দাম বেশি, তেলের দাম বেশি, ধানের তো দামে নেই। সরকার যদি কিছু করতো, হত্তকের ব্যবস্থা করতো, তাই আমাদের ভালো হইতো। কৃষকরা জানান, বাজারে উচ্চ মূল্যে সার, তেল, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনে চাষাবাদ করলেও বাজারে ধানের উপযুক্ত মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এজন্য কৃষকদের টিকিয়ে রাখতে ভর্তুকি ও উৎপাদন খরচ সমন্বয় করে ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করার দাবি তাদের। টাকা পয়সা সব মূল্য ধ্বংস, আর সার তো পাওয়া যাচ্ছে না, সারের দাম অনেক বাড়তি। সরকারের কাছে আমার দাবি, জিনিসের দাম কমে দিবে, ধানের দাম বাড়ে দিবে, আমার লাভ হবে। সরকার যদি চাইতো তো কৃষকের একটু কিছু করতে পারতো। এদিকে জলবায়ু প্রভাবে বর্ষায় বৃষ্টির দেখা না মেলায় বিকল্প সেচের মাধ্যমে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানায় কৃষি বিভাগ। নিজস্ব ব্যবস্থাপনায় বা বিডিসি সহ অন্যান্য যে বরেন্দ্র আছে তাদের মাধ্যমে তারা তাদের জমিতে সেচের মাধ্যমে তাদের ধান রোপণ কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা তাদেরকে উপজেলা কৃষি অফিস সহ অন্যান্য মাঠ পর্যায়ে যারা আছেন তারা সার্বিক সহযোগিতা এবং পরামর্শ প্রদান করছে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে। চলতি মৌসুমে জেলায় 1,21,600 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত অর্জন হয়েছে 1,15,000 হেক্টর। সময় সংবাদ, কুড়িগ্রাম। এবার জনপদের অর্থনীতির খবর। পাট নিয়ে হতাশ রংপুরের কৃষকরা। শ্রমিক, সার ও কীটনাশকের দাম বাড়লেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। যদিও কৃষি বিভাগের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। কোথাও পাট কাটা, কোথাও জাগ দেওয়া, আবার কোথাও আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে সোনালী আঁশের এই ফসল উৎপাদনে স্বস্তি নেই কৃষকদের। তাদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাজারে পাট বিক্রি করতে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এতে দিন দিন কমছে পাট উৎপাদনে আগ্রহ। খরচ হেভি, মানে খরচ বিঘা প্রতি মানে হয় 7-8 হাজার যায় খরচ। 700-800 টাকা সব নেয় ধোয়া, বলছেন পোষায় না। কৃষ্ণের দাম বেশি, তোমাদের অবস্থা সামনে বছর করবো না করবো এটা কোনো নিশ্চিত নাইও। কিন্তু কীটনাশক সব কিছুর দাম বেশি, আমরা এগুলা বাজারে নিয়ে গেলে সেরকম দাম পাচ্ছি না। তবে কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের পাট চাষ এবং উৎপাদন খরচ কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। মনে করি না যে পাট হারিয়ে যাবে বা পাট চাষের আগ্রহ থাকবে না, যেহেতু আমাদের সোনালী ফসল পাট সরকার পাটকল চালুর ব্যাপারে কৃষকদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। নতুন যে জাতগুলো রয়েছে, রবি 1, সবুজ সোনা, এই জাতগুলো সম্প্রসারণের মাধ্যমে আমরা আশা করি কৃষক পুরাতন জাতের পরিবর্তে এগুলো চাষ করলে তারা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর কৃষি অঞ্চলে এবার পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 49,930 হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে 50,792 হেক্টর জমিতে। সোনালী আঁশ পাটের একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ফলে হতাশ কৃষকরা। ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এই আবাদে আগ্রহ আরও কমতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড়ে এক সময় সিন্ডিকেটের কবলে 12 থেকে 15 টাকায় বিক্রি হলেও বর্তমানে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সমতলের কাঁচা চা পাতা। প্রতি কেজিতে চাষিরা পাচ্ছেন 48 থেকে 50 টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ।
দেখুন 2000 সালে কিন্তু উত্তরের এই সমতলে চায়ের যে আবাদ সেটা শুরু হয়, এরপর কিন্তু নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই চা কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে। একসময় এখানে সিন্ডিকেটের কারণে কিন্তু যে কেজি প্রতি কাঁচা চা পাতা 10 থেকে 15 টাকায় বিক্রি হতো, সেখানে কিন্তু বর্তমান চলতি মৌসুমে আমরা জেনেছি যে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হচ্ছে। একই সাথে জানিয়ে রাখি যে বর্তমানে 48 থেকে 50 টাকা কেজি দরে কাঁচা চা পাতা বিক্রি হচ্ছে, যেটা কারণে কিন্তু এখানকার যারা চাষি রয়েছে তারা কিন্তু অনেকটা আনন্দিত। একই সাথে বলে রাখি এই দাম ভালো পাওয়ার পরও কিন্তু তাদের মাঝে একটা দুশ্চিন্তা আমরা জেনেছি যে সরকারিভাবে এই চায়ের জন্য আলাদাভাবে কোনো সার ব্যবস্থা বা কীটনাশক না থাকায় কিন্তু তারা এই চা আবাদে অনেকটা বিপাকে পড়ছে। একই সাথে আমি বলে রাখি যে চা বোর্ডের সাথে কথা বলেছি, চা বোর্ড বলছেন যে বর্তমান সময়ে অকশন মার্কেটে পঞ্চগড়ের যে প্রক্রিয়াজাত চা রয়েছে সেটা কিন্তু বেশি দামে বিক্রি হয় এবং চা কারখানার প্রতিযোগিতামূলক কার্যক্রমের কারণে কিন্তু এর দাম বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অনেকটা আনন্দিত এই উত্তরাঞ্চলে যারা সমতলের চা চাষি রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সমতলের চায়ের সর্বশেষ খবর। সচিবালয় সাপ্তাহিক ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বকেয়ার জট কাটাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 15 আগস্ট 64 জেলা একসাথে 2035 কোটি 86 লক্ষ টাকা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 4 বছর থেকে এটা বন্ধ করা ছিল, এটা আবার চালু হয়েছে। আমরা বুঝতেই পারি আমাদের স্কুল শিক্ষকরা তাদের অবসরকালীন এই ভাতাগুলো না পেয়ে কতটা সংকটে ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে, সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন। তাদেরকে কেন্দ্র করে তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে, এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরও বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এইগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনও সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। পাটবস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়টা এর মধ্যে ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি, এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, চৌধুরীমোহন দিঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, কালিশপুর খুলনা, এরকম করে আরও কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে এই ফ্যাক্টরিগুলোর সাথে, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। যুক্তরাষ্ট্রের দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসার ফি $1 লাখ বেশি করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। নতুন প্রস্তাবে ফি দাঁড়াতে পারে $1,03,265। পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো H-1B কর্মীদের জন্য কঠোর হচ্ছে নিয়ম। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের উপর, কারণ ভারতীয় গণমাধ্যম NDTV বলছে এই ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। দিনে দিনে আরো কঠোর হচ্ছে মার্কিন ভিসা নীতি। এরই ধারাবাহিকতা এবার দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসার ফি $1 লাখ বেশি করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী নতুন ফি হতে পারে $1,03,265। অথচ আগে এই ভিসার বিভিন্ন ফি ছিল সাধারণত $2,000 থেকে $5,000 মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত দক্ষতার বিদেশি কর্মী নিয়োগে এই ভিসা ব্যবহার করে। বছরে 65,000 সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও 20,000 ভিসা দেয়া হয়।
তবে নতুন ফি সবার জন্য প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশিদের নতুন H1B ভিসা এবং বর্তমান ভিসা নবায়নের ক্ষেত্রে এই ফি থাকবে না। এদিকে গত বছর একই ধরনের $1 লাখ ফি আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে চলতি বছরের জুনে একটি মার্কিন আদালত সেটিকে অবৈধ ঘোষণা করে। প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ব্যবসায়ী সংগঠন, কয়েকটি অঙ্গরাজ্য, শ্রমিক সংগঠন ও নিয়োগদাতাদের জোটও এই ফি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। এর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজে সুযোগ দেওয়ার কর্মসূচিতেও বড় অঙ্কের ফি বসানোর উদ্যোগ রয়েছে। অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী কিছু আবেদনের ক্ষেত্রে $1 লাখ পর্যন্ত ফি প্রস্তাব করতে পারে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। নিয়মটি চূড়ান্ত হলে চাকরি শেষ হওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে কর্মী ও তাদের নির্ভরশীলদের। এরই মধ্যে H1B ভিসার নিবন্ধন কমেছে। গত বছর প্রায় 3,44,000 নিবন্ধন হয়, যা 2024 সালের তুলনায় 25% কম এবং 2023 সালের প্রায় 7,94,000 নিবন্ধনের অর্ধেকেরও কম। নতুন প্রস্তাব চূড়ান্ত হলে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় আরও বাড়বে, আর এর বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, H1B ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে NEIR ব্যবস্থা। হ্যান্ডসেট একবারই নিবন্ধন, বন্ধ হচ্ছে না অনুমোদনহীন কোনো ফোন। গ্রাহক ভোগান্তি কমার আশা। সময়সীমা শেষের আগেই ধান চাল সংগ্রহ বন্ধ গাইবান্ধায়। বিপাকে কৃষক, সুবিধা লুটছে পাইকার ফরিয়া। ঊর্ধ্বতনের নির্দেশে এই সিদ্ধান্ত, দাবি খাদ্য বিভাগের। এবং আমন আবাদে ব্যস্ত কুড়িগ্রামের চরাঞ্চল। বাড়তি ব্যয়, সার, সেচে, তেল সহ কৃষি উপকরণের দাম কমানোর দাবি। পাট চাষ নিয়ে হতাশ রংপুরের কৃষক, মিলছে না কাঙ্ক্ষিত দাম। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।